Okay, thank you everyone for joining the class. Now I'm going to start my class. গত ক্লাসে আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জের দ্বিতীয় অংশ বা ভয়েস চেঞ্জের যে বাকি অংশ দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। তো ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েসটাই হচ্ছে আমাদের মেইন মুখ্য বিষয় শেখার। অ্যাক্টিভটা তো আমরা সবাই জানি, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, সে গান গায়, তারা মাছ ধরে। কিন্তু যখন এটা বলবো প্যাসিভ মুডে করতে হবে, অর্থাৎ কর্মবাচ্যে করতে হবে, তখন আমাদের স্ট্রাকচারটা কেমন হয়। এখানে কিছু কথা বলেছিলাম যে সে নির্বাচন করছে, সে নির্বাচন করছে আর তাকে নির্বাচন করা হয়েছে। আমি দিয়েছি, আমাকে দেওয়া হয়েছে। আমি ফুটবল খেলেছি, আমার দ্বারা ফুটবল খেলা হয়েছে। আমি ভাত রান্না করিতেছিলাম, টেন্সটা আমরা সবাই বুঝবো। ভয়েস চেঞ্জ বুঝতে গেলে সব থেকে বেশি প্রাধান্য পাবে সেটা হচ্ছে টেন্স। আমি ভাত রান্না করিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা এখানে সাবজেক্ট সরাসরি আমি উপস্থিত আছে, কিন্তু যখন এটা কর্মবাচ্যে চলে যাবে তখন আমার দ্বারা, আমার দ্বারা ভাত রান্না করা হচ্ছিল। আমরা সবাই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করব। কি করব? আমার দ্বারা ভাত রান্না করা হচ্ছিল। তো এই যে বাক্যগুলা, আমার দ্বারা ভাত রান্না করা হচ্ছিল, আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছিল, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আমি ফুটবল খেলি। যদি এখানে বলতাম আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। ক্লাসটা যারা প্রথম থেকে ভালোভাবে করবেন, শেষে গিয়ে আমি যেভাবে ওয়ান টু ওয়ান সেশন করাই, আপনি তখন উত্তর দিতে পারবেন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ফুটবল ইজ প্লেড, এরপর দিতে হবে বাই মি। আই থেকে এখানে কি আসবে? আই থেকে আসবে মি, তো বাই মি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর এখানে অবজেক্টটা হচ্ছে ফুটবল। আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় অবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্ট বা কর্ম। তো আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, যে বাক্যটা কেবল বুঝালাম তার পাস্ট ফর্মের বাক্যটা আই প্লেড ফুটবল। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আর এইটার ভয়েস প্যাসিভ কি হবে? ফুটবল অস প্লেড। এখানে অস কেন আনতে হলো? সাবজেক্টের পরে ভার্বের ভি টু, আই প্লেড ফুটবল, ফুটবল অস প্লেড। একটা বিষয় আমরা মনে রাখবো, এই প্লেড কথাটা সর্বদা কিন্তু একই রকম থাকবে। প্লেড কথাটা কি থাকবে? অর্থাৎ এখানে যেমন আমি লিখেছি, এখানে যেমন লিখেছি হচ্ছে, এখানে লিখেছি হচ্ছে প্লেড। এখানে কি লেখা হয়েছে? প্লেড, ফুটবল অস প্লেড। অর্থাৎ সর্বদা ভার্বের ভি থ্রি অংশ কাজে লাগাতে হবে। আর ভার্বের ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে কি বলা হচ্ছে? পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেন, টেক, টুক, টেকেন, সি, স, সিন। এইভাবে কিন্তু আমাদের এই যে গন, ডান, ইটেন, রিটেন, স্পোকেন, টেকেন, এই পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে কিন্তু এই যে এখানে আমি করলাম যে বাক্যটা প্লেড, এটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে প্লে থেকে এসেছে। কিভাবে আসলো? প্লে এর সঙ্গে ইডি যোগ করেছি, প্লেড। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ফুটবল ওয়াজ প্লেড বাই মি, ফুটবল ওয়াজ প্লেড বাই মি। সাবজেক্ট প্লাস উইল, আই উইল প্লে ফুটবল। সাবজেক্টের পরে কি দিয়েছি? উইল দিয়েছি। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। টেন্সের ভয়েস চেঞ্জ গুলা যদি ভালোভাবে পারা যায়, পরবর্তীতে টেন্স ছাড়া কিছু ভয়েস চেঞ্জ থাকে যেগুলো আমরা বিভিন্ন নিয়মে করে থাকি। যেমন একটা বাক্য যদি বলি, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? রাইস সেলস চিপ। তো আমরা এগুলো দেখবো আজকের ক্লাসে। বলা হচ্ছে আই প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি। এখানে স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। সাবজেক্টের পরে উইল প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। কি বলেছি? সাবজেক্টের পরে উইল, সাবজেক্টের পর উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে সাবজেক্টের পরে উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট, এই বিষয়টা কিন্তু সবাইকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল,
আমি ফুটবল খেলি, আর এখানে ফুটবলটা অবজেক্টের জায়গায়, প্যাসিভ মুডে সেটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। কি হলো তাহলে? ফুটবল উইল বি প্লেড বাই মি। উইল বি কেন হবে? বলা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের, ফিউচার ইনডেফিনিট টেন্সের সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? Yes, sir. আচ্ছা, সমস্যা হলে একটু বলবেন। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, ফিউচার ইনডেফিনিটের অ্যাক্টিভের বাক্য। ফিউচার ইনডেফিনিটের প্যাসিভের বাক্য কি হবে? সাবজেক্ট প্লাস উইল বি, এই উইলের সঙ্গে অতিরিক্ত একটা বি যোগ করতে হবে। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আই প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। একটা বাক্য দেখি, আই অ্যাম প্লেইং ফুটবল। এটা আমরা প্রত্যেকেই জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভের গঠনটা কি হয় সেটা এখানে দেওয়াই রয়েছে। আর এইটা যখন আমরা প্যাসিভ মুডে করব, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, ওর সঙ্গে অতিরিক্ত বিং যোগ করতে হয়, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। অনেকে মনে করতে পারেন এখানে ক্লাসে যারা জয়েন করেছেন, স্যার এগুলো তো আমরা পারি, কিন্তু যখন মজার বিষয় হচ্ছে যখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব তখন পারা জিনিসও আমরা ভুল করি। তো সহজ জিনিসও বারবার করে দেখবেন যেন এটা আমরা ভুলে না যাই। অঙ্ক করার মতো সহজ অঙ্ক আপনি পারবেন বলে রেখে দিবেন, দেখবেন 1 মাস পরে ওইটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। তো এখানে কি বলা হচ্ছে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আর যখন আমরা এটাকে প্যাসিভ মুডে নিয়ে যাব, সাবজেক্ট প্লাস অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই ফেলে ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড, তারপর বাই মি, বাই হিম, বাই দেম, যেটা আপনি দিতে পারেন। সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পর আইএনজি কেমন হয়? আমি অ্যাক্টিভের বাক্যটা বলবো না, আমি প্যাসিভ বুঝাচ্ছি। বলা হচ্ছে আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা সাবজেক্ট প্লাস ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন অ্যাম বিং বা ইজ বিং বা আর বিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং বা ওয়্যার বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ফুটবল ওয়াজ বিং প্লেড, এখানে ওয়্যার হলো না কেন? অনেকে এটা প্রশ্ন রাখতে পারেন বা বুঝতে পারেন। ফুটবল একটা বিষয়, এখানে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এখানে যদি প্লুরাল কোনো কিছু হতো, এই অজের পরিবর্তে ওয়্যার ব্যবহার করা হতো। আই উইল বি প্লেইং ফুটবল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি প্লেইং ফুটবল, এই বাক্যটার বাংলা কি বলেন তো? আমরা কিন্তু অনেকেই বাংলা পারি না। মোবাইল প্রত্যেকেই ব্যবহার করি, অনেকে মোবাইলে এখন আমার ক্লাস করছেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বসে, অনেকে ল্যাপটপে, ডেস্কটপে। তো এই মোবাইল শব্দটা আমরা প্রতিদিন ব্যবহার করি, সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমরা তার সাথে সাক্ষাৎ করি। তো এটার বাংলা আমরা কয়জনে জানি? আমাদেরকে, আমরা শিখছি হচ্ছে ইংরেজি ভাষাটা শিখতে চাচ্ছি, তো প্রত্যেকটা বাংলার ইংরেজি জানতে হবে এবং প্রত্যেকটা ইংরেজির বাংলা জানতে হবে। আপনি বাসে উঠে কোথাও ভ্রমণে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, এমন একটা ইংরেজি লেখা আপনি কোনো বিলবোর্ড, কোনো সাইনবোর্ড, কোনো ব্যানারে লেখা দেখলেন, ওইটা আপনি আপনার মোবাইল ফোনে গুগলে সার্চ দিয়ে সেই ইংরেজিটার বাংলা অর্থ জানার চেষ্টা করবেন। আমরা অনেক রকমের সবজি, অনেক মাছ, অনেক রকমের মাংস আমরা খাই, এর দেখবেন অধিকাংশর বাংলা থেকে ইংরেজি নাম আমরা জানি না। এগুলো একটু জানতে হবে। কেন জানবো? কথা বলতে গেলে আমরা দেখবেন 2-4টা সেন্টেন্স বলেই আমাদের কিন্তু আর কোনো কথা মুখে আসে না। এইটার বড় একটা কারণ হচ্ছে আমরা ভোকাবুলারিতে দুর্বল, আর তার থেকে বড় কারণ হচ্ছে আমাদের স্পিকিংটা প্র্যাকটিস নেই। এখানে যারা আমার অন্য পার্সোনাল বেসে ক্লাস করেন তারা আমি দেখেছি আসলে জড়তাটা কোথায়, জড়তাটা কিভাবে কাটাচ্ছি আমি আপনাদেরকে দিয়ে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন স্পিকিংটা কিভাবে প্র্যাকটিস করতে হয়। আমি শুধু বলছি যে প্র্যাকটিস কিভাবে করবেন, সবকিছুরই তো একটা সিস্টেম থাকে, তাই না? তো এখানে বলা হচ্ছে আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল। 3টা কন্টিনিউয়াস টেন্স একই সঙ্গে কেউ বলতে পারবেন? আমি যদি আনমিউট করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আই উইল বি প্লেইং ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল, ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। সর্বদা মনে রাখবেন যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং আসবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি আসবে?
বিং আসবে। ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। আর বিং থাকুক আর বিন থাকুক যাই থাকুক, সর্বদা প্যাসিভ মুডে ভি3 অংশ বসে। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল বি ক্যাচিং ফিশ, আমি মাছ ধরতে থাকবো। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। রবিউল উইল বি গোয়িং টু স্কুল, রবিউল স্কুলে যেতে থাকবে। তাহলে কি হলো, এই বাক্যগুলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। টেন্স আবারও বলছি, খুব ভালোভাবে জানবেন, ভয়েস চেঞ্জ সহজ হবে। টেন্স ভালোভাবে জানবেন, ন্যারেশন সহজ হবে। টেন্স ভালোভাবে জানবেন, গ্রামারের অন্যান্য আইটেমগুলো খুব সহজ হিসাবে দেখা দিবে। আই হ্যাভ প্লেড ফুটবল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, খেলিয়াছি। আই হ্যাভ প্লেড ফুটবল, কি হবে, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হইয়াছে। সাবজেক্ট প্লাস ক্যান, কুড, শুড, মাস্ট, ভার্বের ভি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ক্যান, শুড, মাস্ট বি, এরপর অর্থাৎ মডাল ভার্ব থাকলে আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। দেখেন একটা মডাল ভার্ব ব্যবহার করেছি, ধীরে ধীরে আমরা কিন্তু টেন্স থেকে সরে যাচ্ছি। আই ক্যান, আমি পারি, প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। তাহলে কি হবে, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা হতে পারে। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। এইগুলা হোমওয়ার্ক করবেন, অনেকেই দেখেছি করেছে। একটা প্রেসার নিতে হবে, আমি শুধু ক্লাস করালাম, কোনো পড়া দিলাম না, আপনি আগামীকাল আবার ক্লাসে আসলেন, চলে গেলেন, এটা হবে না। একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে আউটপুট, মনে রাখবো আমরা। তো আমি ইনপুট দিচ্ছি, আপনি কি শিখলেন, রাজুকে আগামীকাল লন্ডনে পাঠানো হবে। সাবজেক্ট কি, রাজুকে। তাহলে পাঠানো হবে কোন টেন্স, ফিউচার ইনডেফিনিট। কি হবে, রাজু উইল বি সেন্ট। উইল বিটা কেন হবে, আমরা উপরে তার সবকিছু স্ট্রাকচার দেখে এসেছি। এই যে আই উইল, সরি, আই উইল বি, কোথায় লিখেছি জানো এটা, আই উইল প্লে ফুটবল, এখানে দেখেন একটা উইল বি চলে এসেছে। অ্যাক্টিভে কিন্তু উইল বি ছিল না, কিন্তু এখানে উইল বি চলে এসেছে। আই উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি। একটা স্ট্রাকচার যদি আপনি শিখতে পারেন, ওই একটা স্ট্রাকচারের অধীনে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। তো শুধু স্ট্রাকচার শিখবো না, এক্সাম্পল এবং স্ট্রাকচার একই সঙ্গে মনে রাখবো। আই প্লে ফুটবল, এই এক্সাম্পল দেখে যারা স্ট্রাকচার তৈরি করতে পারবে, তারা সহজ ইংরেজি শিখতে পারবে। আমার কাছে 3 মাস পড়বেন, 3 মাসে 600 স্ট্রাকচার আমি শিখাবো, বিভিন্ন টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। তো আমাদের 10 জন মানুষের মোবাইল নাম্বার তাই মনে থাকে না, সেখানে 600 স্ট্রাকচার, এটা মনে রাখা তো সম্পূর্ণ অকল্পনীয় বিষয়। তো স্ট্রাকচার মনে রাখতে হয় এক্সাম্পল দিয়ে, আমার কথাটা মনে রাখবেন সবাই, স্ট্রাকচার মনে রাখতে হয় এক্সাম্পল দিয়ে। আপনি এক্সাম্পল যদি ভালো করে বুঝতে পারেন, স্ট্রাকচার অটোমেটিকলি আপনার মনে থেকে যাবে। আই উইল প্লে ফুটবল, স্ট্রাকচার তৈরি করবো কিভাবে, আমি এখানে দেখবো না, উপরে তাকাবো না, সাবজেক্ট আই, তারপর উইল, তারপর এই প্লেটা কি, ভার্বের ভি1 ফর্ম, তারপর এক্সটেনশন। আমরা অবজেক্ট বলবো না, কিন্তু অবজেক্টের জায়গায় এক্সটেনশন থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা অনেকে বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো বলা হচ্ছে আই উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি। এই যে বাক্যটা, রাজুকে আগামীকাল লন্ডনে পাঠানো হবে, রাজু উইল বি সেন্ট, এখানে কিন্তু SEND দেওয়া যাবে না, এখানে কিন্তু কি দেওয়া যাবে না, এখানে দেখেন SEND, সবাই ভালো করে লক্ষ্য করব, সেন্ড, এটা অনেক সময় ভি2 তে সেন্ডেডও লিখছে বর্তমান গ্রামারে, SENDED, কিন্তু সব থেকে বেশি পারফেক্ট যে SENT, সেন্ট, এটা হচ্ছে ভি3, ভি2 বা ভি3 একই, সেন্ড, সেন্ড, একটু মনে রাখবো আমরা। তো রাজু উইল বি সেন্ট, রাজুকে পাঠানো হবে কোথায়, লন্ডন, টু লন্ডন, রাজুকে লন্ডনে পাঠানো হবে। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে,
16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আর যারা লিখে রাখবেন, আমি যদি ক্লাসের শেষে সময় পাই আমি এটা দেখে দিব, বা আপনি বলবেন আমি শুনবো। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। বর্তমান সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আমি গতকালকের ক্লাসে বলেছিলাম, যেখানে সাবজেক্ট বা কর্তা না থাকে, যেখানে সাবজেক্ট বা কর্তা না থাকে বা কর্তার উপস্থিতি বোঝা যায় না, সেখানে আমরা প্যাসিভ মুড ব্যবহার করি। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কারা ব্যবহার করছে, কে করছে, কারণ নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তাই এইগুলা হচ্ছে প্যাসিভ মুডে করব। বলা হচ্ছে, প্রতিদিন ঢাকা শহরে অনেক মাছ বিক্রি করা হয়। কে মাছ বিক্রি করে? কোনো বাজার কমিটি, কোনো মানুষ, কোনো কর্তা, কোনো সাবজেক্টের নাম উল্লেখ করা হয়নি। আর যেখানে সাবজেক্ট থাকে না, আমাকে সাহায্য করা হয়, গরিবদেরকে সাহায্য করা হয়। অনেকে ভুল করে নিউ লার্নার আমরা বলে ফেলি স্যার, গরিবদেরকে, এটা হচ্ছে সাবজেক্ট। নো, গরিবদেরকে সাহায্য করা হয় বা হচ্ছে। আমরা সাবজেক্ট বা কর্তার সংজ্ঞাটা কি ভালোভাবে জানি? মনে হয় জানি না। সাবজেক্টের সংজ্ঞা হচ্ছে একটা বাক্যের যে ব্যক্তি কাজটা সম্পাদন করে। রহিম ভাত খায়, এই বাক্যের খাওয়া কাজটা রহিমের দ্বারা সম্পন্ন হচ্ছে, এই জন্য এখানে রহিম সাবজেক্ট। কিন্তু গরিবদেরকে সাহায্য করা হয়, গরিবরা সাহায্য নিচ্ছে আর কেউ সাহায্য দিচ্ছে। এখানে গরিবরা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথম ক্লাসগুলোতে যারা ছিলেন এগুলো নিয়েছিলাম। যদি আপনাদের কারো সমস্যা থাকে আবারও হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি হয়তো পরবর্তীতে সময় পেলে এগুলো নেওয়ার চেষ্টা করব। বেসিক গ্রামারটা খুবই সহজ। একটু চিন্তা করে দেখেন, আমরা অনেক বয়সে, এখানে অনেকে 55 ইয়ার্স বয়সেও ক্লাস করছেন আমি জানি, তারপরও আমরা এতদিনে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারিনি। কেন পারিনি জানেন? এক হচ্ছে আমরা এই ভাষাটার সব শিখতে গিয়েছি। যখন আমরা স্কুল টিচারের কাছে পড়তাম, তখন আমরা ওই ভালো ছাত্র খারাপ ছাত্র এক জায়গায় বসে পড়তাম। তখন কি হতো, আমি গ্রামারের সব আইটেম গুলো শিখতে চেয়েছি, কিন্তু আসলে সব শেখার প্রয়োজন নাই। আমি যদি এখন আপনাদের আজকেই ন্যারেশন শিখাই, অনেকের মাথার উপর দিয়ে যাবে, কারণ ধাপে ধাপে আমাদেরকে এগোতে হয়। বেসিকটা আগে ক্লিয়ার করতে হয়, দেন অ্যাডভান্স লেভেলে যেতে হয়। তো এখানে বেসিকটা কি, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, এইগুলো আমরা অনেকেই জানি না। আমি আনমিউট করে এখন প্রশ্ন করব, আমরা অনেকে পারবো না। তো এইগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। একটা ভাষা শিখতে গেলে দেখেন, ওই যে ফেসবুকে ইউটিউবে অনেকে দেখায় 2 দিনে 5 দিনে কথা বলা শিখুন, 15 দিনে ইংরেজিতে স্পিকিং শিখুন। আসলে ওইটা হচ্ছে আপনাকে কয়েকটা রুল দেখিয়ে দেওয়া হলো, কিন্তু যখন আপনি মহাসমুদ্রে যাবেন, ফ্রি হ্যান্ডে আপনি রাইটিং করবেন, আপনি ওই বাক্যগুলোর বাইরে আপনি কিন্তু আর কিছু বলতে পারবেন না। খাসায় পোষা পাখির মতো কয়েকটা বাক্য আপনাকে শিখিয়ে দেওয়া হলো। কিন্তু আপনি যদি নিজে তৈরি করে লিখতে চান, আপনি যদি আইএলটিএস দিতে চান, আপনি যদি আরো জিম্যাট, জিআরই এগুলো পরীক্ষা দিতে চান, আপনাকে একেবারে কোর শিকড় থেকে এটা জানতে হবে। বলছে বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এখানে কারা ব্যবহার করছে কেউ কি বলছে? দেখেন, আপনি আমি সবাই তথ্য প্রযুক্তির ব্যবহার করে ক্লাসটা আমরা করতেছি। তো এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমরা কি করছি? ক্লাস করছি। এখানে কারণ নাম বলা হচ্ছে না, বলা হচ্ছে বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে, এখানে আমি সময় বেশি ব্যয় করব না, এগুলো আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে। এই স্ট্রাকচার গুলো যদি কেউ পারে, এই বাক্যগুলো অবশ্যই অবশ্যই আপনি পারবেন। স্ট্রাকচার দেখে দেখে এই বাক্যগুলো আপনাকে তৈরি করতে হবে। আর সঙ্গে আমি আরো একটা বলছি, আমি হয়তো দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি সময় স্বল্পতার কারণে। আমি এখন থেকে রাতেই ক্লাসগুলো আপলোড দিব। এই ভার্ব ফর্মগুলো আপনারা একটু পড়বেন। এইগুলা না জানলে, আমি একটু আগে বলেছি না আপনাকে সাবজেক্ট চিনতে হবে। আই, উই, হি, সি, মি, ইট, কোন মানুষের নাম। এই যে সাবজেক্ট, এরপর আপনাকে ধরতে হবে ভার্ব। Verb is called the soul of a sentence and tense is called the soul of English language. আপনি সাবজেক্ট ছাড়া ইচ্ছা করে বাক্য তৈরি করতে পারবেন, অবজেক্ট ছাড়া বাক্য তৈরি করা যায়, কিন্তু
ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না, কখনোই যায় না, ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। তো যে বিষয়টা বলছিলাম, এখানে কি করতে হবে, আমাদের এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করতে হবে। রাইজ, রোজ, রিজেন। এই যে রিজেন শব্দটা, সূর্য উঠেছে, বলেন তো কি হবে এই বাক্যটা, বলেন। সূর্য উঠেছে বা সূর্য উঠিয়াছে। এখানে এই রাইজ মানে ওঠা, রোজ মানে উঠেছিল, রিজেন, রিজেন বা রাইজেন, সূর্য উঠিয়াছে। এটাও বলা যায় দ্য সান হ্যাজ রিজেন, দ্য সান ইজ আপ, এটাও বলা যায় কিন্তু। যাই হোক, তো এই ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন, শেক, শুক, শেকেন, হাইট, হিট, হিডেন, শো, শোড, শোন, টেল, টোল্ড, টোল্ড, এগুলো আমরা মুখস্থ করবো। এই ভার্ব ফর্মের শীটটা অনেক ভার্ব ফর্ম রয়েছে, এগুলো একটু মুখস্থ করব আমরা। এগুলো একেবারে যদি আপনার ভিতরে না থাকে কথা বলা যায় না, অনেক সমস্যা হয়ে যায়। আরো একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছিলাম, দেখেন, সেটা হচ্ছে এখানে বাংলা বাক্য দেওয়া আছে, আমরা ইংলিশে অনুবাদ করব। কিভাবে করব? বলা হচ্ছে শহরের প্রধান রাস্তা পুনরুদ্ধার করা হয়েছে, রাস্তার অবস্থা অনেক উন্নত করা হয়েছে যাতে যানবাহন চলাচল সহজ হয়। সেমিনারটির সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ছোট্ট একটা বিষয় লক্ষ্য করবেন সবাই। কোন বিষয় সেইটা? সেটা হচ্ছে এর কোনো একটা বাক্যে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না, ডিরেক্ট সাবজেক্ট হবে না। সেমিনারটির সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, আগামীকাল সেমিনার হবে, সেই সেমিনারের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কারা করেছে? আপনি, আমি, না কোনো কমিটি? কমিটির নাম এখানে উল্লেখ করা হয়নি। ডিরেক্ট কোনো সাবজেক্ট এখানে নাই, অবজেক্টকে সাবজেক্ট ধরে বাক্যগুলো করতে হবে। বক্তাদের প্রস্তুতির জন্য আলাদা আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। তো দেখেন, এইগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি। প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস পার্ট 3, এটা হচ্ছে আমাদের ওই স্ট্রাকচার যখন শেখা হয়ে যাবে, এইখান থেকে ট্রাই করব আমরা। নতুন একটি বিল্ডিং নির্মাণ করা হয়েছে, স্কুলটি খুব শীঘ্রই শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। তো এখানে প্র্যাকটিস করার জন্য এগুলা দিয়েছি, আর এখান থেকে নিজেরা করে দেখবেন, তারপর উত্তরটা দেখবেন। আজকাল আজকাল অনেক গুরুত্বপূর্ণ নথি ডিজিটালি সংরক্ষণ করা হয়। অফিসে সমস্ত কাজ এখন ইলেকট্রনিক ফর্মে সম্পন্ন করা হয়। গুরুত্বপূর্ণ তথ্যগুলি দ্রুত পাওয়ার জন্য সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। কিছু নীতিমালা সঠিকভাবে পালন করা হচ্ছে যাতে সমস্ত ডেটা নিরাপদে থাকে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, স্যার আমাদেরকে এই ধরনের প্যাসেজগুলো একটু ভয়েস চেঞ্জ করা শিখাবেন। এই সেই জায়গাটা, আপনাদের কাঙ্ক্ষিত জায়গা। আজকাল অনেকগুলো গুরুত্বপূর্ণ নথি ডিজিটালি সংরক্ষণ করা হয়, বিশেষ করে এখানে ভূমি অফিসে যারা গিয়েছেন, জমি জমা রেজিস্ট্রি অফিসে দেখবেন দলিল, দস্তাবেজ, তারপর ওই যে আরো কি কি বলে না, খতিয়ান, এগুলো কিন্তু অফিসে এখন ডিজিটালি সংরক্ষণ করা হচ্ছে। আগে আমি দেখেছি কাগজগুলা অনেক পুরাতন হয়ে গিয়েছে, টেপ লাগিয়ে লাগিয়ে সেগুলাকে ব্যবহার করতেছেন অনেকে। হুম। কিন্তু এখন ডিজিটাল এজ, এখন ডিজিটাল যুগে আমরা বাস করছি। তো আজকাল অনেক গুরুত্বপূর্ণ নথি ডিজিটালি সংরক্ষণ করা হচ্ছে। এখানে প্রথমেই কিন্তু অ্যাডভার্বটা দিতে হবে, নাও এ ডেজ, আজকাল। কি বলতে হবে? এটা শেষে দিলেও হয়। এরপর এখানে সাবজেক্ট কি বানাতে পারি? মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ নথি, এটা আমি সাবজেক্ট পেয়েছি। আমি গতকালের ক্লাসে যারা ছিলেন, সাবজেক্টের পরে ভার্ব দিতে বলেছিলাম। দেখেন, এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করেন, আমি শেষের দিকে আনমিউট করব, আপনাদের কাছে তখন আসবো। বলা হচ্ছে কি, নাও এ ডেজ, বর্তমানে, মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর স্টোরড ডিজিটালি। ডিজিটালি আর স্টোরড, এইটা কোন টেন্সে হলো? সংরক্ষণ করা হয়। এই যে জায়গাটা দেখেন, সংরক্ষণ করা হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আই ইট রাইস, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। এখানে দেখেন সেই আর স্টোরড, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে আর স্টোরড দিয়েছি। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হতো, তখন কি হতো? অজ বা ওয়ার স্টোরড, অজ বা ওয়ার স্টোরড। তো বলা হচ্ছে নাও এ ডেজ মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর স্টোরড ডিজিটালি। আজকাল অনেক গুরুত্বপূর্ণ নথি ডিজিটালি সংরক্ষণ করা হয়। অল দ্য ওয়ার্ক ইন দ্য অফিস ইজ নাও ডান ইন ইলেকট্রনিক ফর্ম। ইলেকট্রনিক ফর্ম,
অফিসের সমস্ত কাজ এখন ইলেকট্রনিক ফর্মে সম্পন্ন করা হয়। একটা বিষয় আমরা সবাই মনে রাখবো, ইংরেজিটা শিখতে গেলে আমাদেরকে ভাঙা শিখতে হবে। কি ভাঙতে হবে? বাড়ি ভেঙে ফেলবো না, আমাদেরকে বড় একটা সেন্টেন্সকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। আমি আগামীকাল ক্লাসটা আমাকে একটু স্মরণ করাই দিবেন, বড় বাক্যকে কিভাবে ছোট ছোট অংশে ভাগ করে বলা যায় এবং ছোট বাক্যকে কিভাবে বড় করা যায়, এইটার উপরে আমি একটু ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমরা সবাই ওই জায়গাটাতে দুর্বল, ছোট ছোট বাক্যকে বড় বাক্য করতে পারি না। তো কি বলছে? অফিসে সমস্ত কাজ এখন ইলেকট্রনিক ফর্মে সম্পন্ন করা হয়। অফিসে সমস্ত কাজ এখন ইলেকট্রনিক ফর্মে সম্পন্ন করা হয়। অফিসে সমস্ত কাজ, তাহলে সমস্ত কাজ এটা হচ্ছে আমার সাবজেক্ট এখানে। অল দা ওয়ার্ক, অল দা ওয়ার্ক সমস্ত কাজ কোথার? ইন দা অফিস, অফিসের। এরপর আপনাকে ভার্ব দিতে হবে, ইজ নাও ডান। নাওটা শেষে দিলেও হয়। ইজ ডান ইন ইলেকট্রনিক ফর্ম নাও, অথবা নাও প্রথমে দিলেও হয়। অ্যাডভার্বটা আপনি প্রথমেও দিতে পারেন, শেষেও দিতে পারেন, আপনি বাক্যের মধ্যেও দিতে পারেন। তো এইভাবে এইগুলা দেখেন, উপরে শুধু বাংলা দিয়েছি, এখানে কোনো ইংরেজি দেওয়া নেই, অনুবাদ দেয়নি। সরকারি অফিসের জন্য নতুন কম্পিউটার সিস্টেম ইনস্টল করা হয়েছে। সিস্টেমটি কার্যকরভাবে পরিচালনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে অফিসের সমস্ত কাজ ডিজিটাল ভাবে পরিচালিত হবে। এই বাক্যগুলো আপনারা করবেন। আর যখন এখানে আসবেন তখন বাংলার সাথে ইংরেজিও দেওয়া আছে। পাস্ট টেন্স ব্যবহার করে দেখেন, পাস্ট টেন্স অতীতকাল ব্যবহার করে আমি কয়েকটা বাক্য দিয়েছি। কিভাবে? গত সপ্তাহে হাসপাতালের পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করা হয়েছিল। পরিবর্তন করা হয়েছিল, এখানে সাবজেক্ট কোনটা? পুরনো যন্ত্রপাতি। সাবজেক্ট কি হবে? পুরনো যন্ত্রপাতি। দ্য ওল্ড ইকুইপমেন্ট অফ দ্য হসপিটাল ওয়াজ রিপ্লেসড। কি বলছে? দ্য ওল্ড ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। আমরা প্রচুর পরিমাণে ভোকাবুলারি মুখস্থ করব। দ্য ওল্ড ইকুইপমেন্ট অফ দ্য হসপিটাল ওয়াজ রিপ্লেসড। এখানে যদি আমি প্রেজেন্ট টেন্স বলতাম কেমন হতো? ইজ রিপ্লেসড। আর যদি ফিউচার টেন্স বলি, উইল বি রিপ্লেসড। কি হবে? একই সঙ্গে তিনটা টেন্স আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে ইজ রিপ্লেসড, একটা হচ্ছে ওয়াজ রিপ্লেসড, আর একটা হচ্ছে উইল বি রিপ্লেসড। কি হবে? উইল বি রিপ্লেসড। ক্লাসটা সবাই ধৈর্য ধরে থাকবেন, চলে যাবেন না যারা জয়েন করেছেন। শোনা যাচ্ছে আমাকে? দেখা যায়? আচ্ছা, মন দিয়ে শুনবেন সবাই। বলা হচ্ছে লাস্ট উইক দ্য ওল্ড, যদি কারো কোনো সমস্যা হয়, ক্লাস দেখা যায় না, শোনা যায় না, আপনি লিভ নিবেন, লিভ নিয়ে জয়েন করবেন। গত ক্লাসের আমি রেকর্ডটা দেয়নি, একটা কারণ ছিল। আজকে যাই হোক ঠিকঠাক রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। এটা হচ্ছে এখানে কি বলছে? লাস্ট উইক দ্য ওল্ড ইকুইপমেন্ট অফ হসপিটাল ওয়াজ রিপ্লেসড। গত সপ্তাহে হাসপাতালের পুনর যন্ত্রপাতি পরিবর্তন করা হয়েছিল। নতুন যন্ত্রপাতি কেনার জন্য একটি দরপত্র আহ্বান করা হয়েছিল। আমরা যদি শুধু ওই জায়গাটাতে পড়ে থাকি, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তারপর বলছে আই প্লেড ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। আসলে এগুলো তো প্রাইমারি লেভেলে শেখানো হয়, কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে আসতে হবে যদি আপনি সঠিকভাবে, প্রপারলি, কারেক্টলি ভয়েস চেঞ্জটা কাভার করতে চান। ইংরেজি ভাষাটায় কথা বলতে গেলে টেন্স যেমন জরুরি, ভয়েস চেঞ্জ তেমন জরুরি। সব কথাগুলো কিন্তু অ্যাক্টিভে বলা যায় না, আবার সব কথা প্যাসিভেও বলা যায় না। তো দেখবেন বেশিরভাগ জায়গায় প্যাসিভের ব্যবহার করা হয়। দা ডেইলি স্টার নিউজ পেপার কিনবেন, যারা এখানে অফিসে শহর এলাকায় থাকেন, যে কোনো ভাবে ডেইলি স্টার নিউজ, একটা নিউজ পেপার আপনি এক সপ্তাহ ধরে পড়বেন, পরবর্তী সপ্তাহে আরেকটা কিনবেন, বা একটা আপনি এক মাস ধরে পড়তে পারেন। প্রত্যেকটা আপনি লাল কালির কলম, রেড পেন নিয়ে প্রত্যেকটা লাইন অ্যানালাইসিস করবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি একটা সময় নিউজ পেপার পড়তাম, ইংলিশ নিউজ পেপার, আপনারা পড়বেন, আমার কথাটা একটু খেয়াল করবেন। ইংলিশ নিউজ পেপার পড়লে দেখবেন অনেক অ্যাব্রিভিয়েশন শিখতে পারবেন, সেন্টেন্সের নতুন নতুন গঠন, স্ট্রাকচার আপনি জানতে পারবেন। তো কি বলছে? নতুন যন্ত্রপাতি কেনার জন্য একটি দরপত্র আহ্বান করা হয়েছিল। আর টেন্ডার অজ কল্ড, টেন্ডার মানে হচ্ছে দরপত্র। আর টেন্ডার অজ কল্ড, একটা দরপত্র আহ্বান করা হয়েছিল ফর পারসিউইং নিউ ইকুইপমেন্ট, নতুন যন্ত্রপাতি কেনার জন্য। পুরনো যন্ত্রপাতিগুলোর বেশিরভাগই পুনর্ব্যবহার করা হয়েছে, এতে হাসপাতালের সেবা প্রদান আরো উন্নত হয়েছে।
এই বাক্যগুলো প্যাসেজগুলো অ্যানালাইসিস করবেন, চিন্তা করবেন, ভাববেন। ভাবা আর চিন্তা করা দুইটা দুই রকম। এখানে যারা মনোবিজ্ঞান নিয়ে পড়েছেন বুঝতে পারবেন বিষয়টা। তো এটা কিন্তু আমাদের চিন্তা করলে হবে না, ডিপলি ভাবতে হবে, খুব গভীর ভাবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এখানে আপনাকে যেমন টাকা ইনভেস্ট করতে হচ্ছে, টাইম ইনভেস্ট করতে হয়। অনেকে জব করেন, তাড়াতাড়ি এসেই ক্লাসটাতে বসে পড়েন, সারাদিন আর ক্লাসে সময় দেওয়া যায় না। নো, আপনাকে সব সময় সময় দিতে হবে। আপনি অফিসে রয়েছেন, আপনার যখন লাঞ্চ টাইম টাইম হবে, ক্লাস রেকর্ডগুলো দেখবেন, পিডিএফ দেখবেন, ইউটিউবের ভিডিও দেখবেন। সব সময় আপনার চতুর্পাশে একটা ইংলিশ শেখার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এটা যারা পারবে তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। শুধু টিচার, আমি তো একদিন পর একদিন পড়াই, শনি সোম বুধ শুক্র, তাই না? আমি 1 ঘন্টা করে সময় দেই, বাকি 23 ঘন্টা আপনি কিভাবে কাটাচ্ছেন? ইংরেজির জন্য দিচ্ছেন নাকি আপনার বিনোদনের জন্য ফেসবুক ইউটিউব চালাচ্ছেন? এটা নির্ভর করবে আপনার উপর। যাই হোক, তো এখানে আমরা আরো শিখবো আগামী মাসে নতুন অনেকগুলো প্যাসেজ। দেখেন, এই একটা প্যাসেজ দিয়ে আপনি 2 মাস চালাতে পারবেন, প্রতিদিন একটা একটা করে করবেন। এখনকার সময়ে নতুন স্কুল ভবনটি নির্মাণ করা হচ্ছে, কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য একটি দল কাজ করছে। ভবনটি নির্মাণের সময় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এই বাক্যগুলা যদি আপনি পারেন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। কারণ কথা বলতে গেলে ওই ছোট ছোট বাই যুক্ত মি, ওইগুলা বেশি কাজে লাগে না। কাজে লাগবে হচ্ছে এখানে কোনো বাক্যে কি বাই আছে দেখাতে পারবেন? আমার মনে হয় একটা বাক্যেও আমরা বাইয়ের ব্যবহার দেখতে পারবো না। এখনকার সময়ে নতুন স্কুল ভবনটি নির্মাণ করা হচ্ছে। তো বলছে, এট দ্য মোমেন্ট দ্য নিউ স্কুল বিল্ডিং ইজ বিং কনস্ট্রাক্টেড, আর টিম ইজ ওয়ার্কিং টু কমপ্লিট দ্য ওয়ার্ক কুইকলি, মডার্ন টেকনোলজি ইজ বিং ইউজড ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। মডার্ন টেকনোলজি, ভবনটি নির্মাণের সময় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কারা ব্যবহার করছে? কারো নাম নাই। বাইযুক্ত প্যাসিভ আমাদেরকে ভুলে যেতে হবে। যাই হোক, তো এইটা আমি দিয়ে দিব, এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন এখান থেকে। আর গত ক্লাসের যে শীট আছে এগুলো সব পেয়ে যাবেন, চিন্তা করার দরকার নেই। তো এখানে আমরা আরো কিছু স্ট্রাকচার দেখে আসি, জাস্ট ওয়েট। আমরা এই বাক্যগুলো প্র্যাকটিস করব প্রত্যেক দিন, এখান থেকে প্র্যাকটিস সেশন থাকবে। জাস্ট হিয়ার ইউ ক্যান সি। আচ্ছা, এখানে আমরা দেখি যে কয়েকটা টেন্স দিয়ে আমরা টেন্সটা শেষ করি, তারপর আমরা মডাল বা অন্যান্য যে নিয়মগুলো আছে এগুলো দেখব। ইনডেফিনিট টেন্স বলছে। আচ্ছা, একটা স্ট্রাকচার দেখি, মে মাইট কি বলা হচ্ছে? মে মাইট। ক্যান কুড শ্যাল শুড গোয়িং টু অট টু বি গোয়িং টু, সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভের স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট, অবজেক্টস, সাবজেক্ট, এই অর্থটা বুঝতে পারবেন সবাই? বলা হচ্ছে অবজেক্টস, সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট দিতে হবে। ওই যে বলেছি না, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। কি বলছে? ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আইটা ছিল সাবজেক্টের জায়গায়, সেটা হয়ে গেল অবজেক্টের জায়গায়। মে মাইট ক্যান কুড, এরপর শুধু একটা বি যোগ করতে হয়। অতিরিক্ত কি যোগ করব? বি। আমরা একটা স্ট্রাকচার দেখি, ইউ মাস্ট রাইট দ্য পোয়েম, অ্যাক্টিভের একটা বাক্য, তুমি অবশ্যই কবিতাটা লিখবে। মনে রাখবেন, এই মডাল যুক্ত ভার্বকে আমরা কিভাবে প্যাসিভ করব? ইউ মাস্ট রাইট দ্য পোয়েম, এটা অ্যাক্টিভের একটা বাক্য। এটা প্যাসিভে করব, দ্য পোয়েম মাস্ট বি রিটেন বাই ইউ, দ্য পোয়েম মাস্ট বি রিটেন বাই ইউ, অর্থাৎ কবিতাটি অবশ্যই তোমার দ্বারা লেখা হবে। দ্য পোয়েম মাস্ট বি রিটেন বাই ইউ, প্যাসিভে দেখছেন এই মাস্টের পরে শুধু এখানে বি যুক্ত করা হয়েছে। আর রাইটকে অবশ্যই রিটেন করতে হবে, রাইটেন বলবো না, রিটেন। হি মে হেল্প ইউ, শি মে হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারে। মে মানে হচ্ছে কি? সম্ভাবনা বলছে। শি মে হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারে। শি মে বি, সরি, ইউ মে বি হেল্পড বাই হার। এই শি থেকে কি আসবে? শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এখান থেকে অবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে হার। কি আনতে হবে বলেন? হার। শি মে হেল্প ইউ, ইউ মে বি হেল্পড বাই হার। We ought to obey our parents, our parents ought to be obeyed by us। একটা রুল আমরা দেখলাম। ইম্পারেটিভ সেন্টেন্স, দেখেন আমরা কিন্তু টেন্স থেকে দূরে সরে যাচ্ছি, শুধু টেন্স শিখবো না। ইম্পারেটিভ সেন্টেন্স, এখন আমরা সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার। কয় প্রকার বলেন তো? সেন্টেন্স গঠনগতভাবে হচ্ছে 3 প্রকার। সবাই আমার সঙ্গে একটু বলেন। ভাষাটা শিখতে গেলে আপনাকে প্রচুর কথা বলতে হবে, কথা বলতে বলতে আপনার মাথা ধরে যাবে।
এই পরিমাণে কথা বলতে হবে টিচারের সাথে। যদি পারেন, আমি একটু পরে যখন অন টু ওয়ান সেশনে আসবো, আমি যেভাবে শিখাই ঠিক সেইভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে সবাইকে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হয় দেখবো আমরা। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হয়, মেইন ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে লেট দিয়ে শুরু করতে হয়। আমরা এখানে একটা কি দিয়ে শুরু করব? লেট। লেট দিয়ে শুরু করব, অবজেক্টের সাবজেক্ট দিব, বি দিব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। যেমন রাইট দা আর্টিকেল, আর্টিকেলটা লেখো বা রচনাটা লেখো, তাহলে কি বলছে? রাইট দা আর্টিকেল, আর্টিকেলটা লেখো, কাউকে বলা হচ্ছে। আরেকটা বিষয় সবাই মনে রাখবো, ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা সাবজেক্ট কিন্তু ইউ থাকে। আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সর্বদা কিন্তু ইউ থাকে। কি থাকে? ইউ থাকে। এখানে মনে মনে ধরে নিতে হবে, এই জায়গাটাতে এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইউ, ওয়াই ও ইউ। ইউ রাইট দ্য লেটার, ইউ রাইট দ্য লেটার, জাস্ট ওয়াই ও ইউ, ইউ রাইট দ্য লেটার। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ইউটা কমন থাকে, আর কথাটা বলার সময় বক্তা মনে করে সাবজেক্ট আমার চোখের সামনে উপস্থিত আছে। অনেকে আমরা এই ব্যাখ্যাটা জানি, অনেকে জানি না যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না, থাকে না, কিন্তু ওখানে মনে মনে থাকে, ধরে নিতে হয়, উজ্জ থাকে। ইউ রাইট দ্য আর্টিকেল, ইউ রাইট দ্য আর্টিকেল, তুমি আর্টিকেলটি লেখো বা আপনি লেখেন। তো যেহেতু এখানে সাবজেক্ট চোখের সামনেই থাকে, এই জন্য এই ইউটা কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় না। রাইট দ্য আর্টিকেল, রাইট দ্য পোয়েম, রাইট দ্য লেটার, রাইট দ্য নোবেল, এইভাবে। তো বলছে কি এখানে লেট আনতে হয়। প্রথমেই দেখেন এল ই টি, গত একটা কোন ব্যাচে আমি লেটের ক্লাস নিয়েছিলাম আজকে মনে হয়। তো বলছে লেট দ্য আর্টিকেল বি রিটেন। এই যে প্রথমে লেট দিতে হবে, অবজেক্টের সাবজেক্ট দিতে হবে, বি দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট থেকে রিটেন। প্রথমে লেট, তারপর এখানে হচ্ছে এই অবজেক্ট ছিল আর্টিকেল, এটাকে আমাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি, লেট দা আর্টিকেল বসিয়েছি, তারপর একটা বি দিয়েছি, তারপর মূল ভার্বের ভি3 দিয়েছি। লেট দা আর্টিকেল বি রিটেন, এটা প্যাসিভ হয়ে গেল। প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা প্রিপেয়ার করুন বা করো, কাউকে বলা হচ্ছে। প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, এটা উত্তরটা আমি এখনো বের করে পারিনি, বলেন তো কি হবে? প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, সবাই বলেন, প্রত্যেকে, প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট। ক্লাসটা যারা মনোযোগ দিয়ে দেখবে, আমি যেভাবে কষ্ট করে পরিশ্রম করে পড়াই, আমার মনে হয় আপনাদের বিন্দুমাত্র হলেও উপকার হবে, অন্তত ভয়েস চেঞ্জ সম্পর্কে। আমার ক্লাস যারা রেগুলার করবেন, কিছু কিছু শিখতে পারবেন, আমি অহংকার করে বলবো না, তবে আপনি বেসিকটা শিখতে পারবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা দেখবেন আমার ক্লাসের ভিতরে আমি নিজেই কিন্তু বলে দেই। এই যে এখানে এক্সট্রা যে বিষয়টা দেখালাম, রাইট দ্য আর্টিকেল, এখানে তো এটা আমরা অনেকে জানি না, অনেকে জানি আবার, যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে, সেটা হচ্ছে ইউ। ইউ কেন লেখা হয় না তারও আমি এটা দিয়েছি। তো বলছে প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, এটা কি হবে? প্রথমে লেট আসবে, লেট দ্য অ্যাসাইনমেন্ট। দেখেন আমি আগে থেকেই বলে দেই কি হবে, মিলে যায় কিনা দেখেন। লেট দ্য অ্যাসাইনমেন্ট, এরপর বি দিতে হবে, প্রিপেয়ার কে ভি3 করতে হবে, পাস্ট পার্টিসিপল, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড, বি প্রিপেয়ার্ড। এবার আমরা উত্তরটা দেখি আমার কথার সঙ্গে মেলে কিনা। কি বলা হচ্ছে? লেট, এই যে দেখেন প্রথমে আমি যা বলেছি মনে হয় ঠিক তাই চলে এসেছে। লেট দ্য অ্যাসাইনমেন্ট, কি বললাম? লেট দ্য অ্যাসাইনমেন্ট, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড। এটার বাংলা অর্থ কি দাঁড়ায়? অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করা হোক। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দেওয়া হোক। লেট করিম ইট রাইস, করিমকে ভাত খেতে দেওয়া হোক। আমরা সবাই মনে রাখবো, লেট ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলা কিন্তু বহুরূপী ভার্ব। বি ভার্বটা, এর ভিতরে 8টি জিনিস রয়েছে, এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং। বি ভার্বের ক্লাসটা যারা দেখেছেন, এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে আমি অনেকবার এই ক্লাসগুলো নিয়েছি, তো আপনাদের সবাই পাবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে। তো এখানে বলা হচ্ছে কি, এই লেট মানে অনুমতি দেওয়া। আবার আমি যদি এইটা একটু লিখি, দেখেন এইটা যদি আমি একটু লিখতে পারি, এল ই টি,
লেট ইউএস, লেটাস। এই লেটাস শব্দের অর্থ কিন্তু আবার চলো যাই, চলো বেড়াতে যাই। লেটাস গো আউট ফর এ ওয়াক, লেটাস গো আউট ফর সুইমিং। তারপর হচ্ছে লেটস হ্যাভ এ পিকনিক, লেটস হ্যাভ এ ট্রাভেল, চলো একটু ভ্রমণ করি, একটা পিকনিক করি। লেটস হ্যাভ সিগারেট, চলো সিগারেট খাই। তো এটা হচ্ছে লেটাস। লেটাস মানে হচ্ছে চলো যাই। আর এখানে আরেকটা রয়েছে লেট, অনুমতি দেওয়া। এরপর ডোন্ট দিয়ে শুরু হলে সেই সব সেন্টেন্স আমরা কিভাবে করব। অনেকদিন থেকে আপনারা এটা বলছিলেন যে স্যার শুধু টেন্সের ক্লাসগুলো নিবেন না, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টেন্স বাদে এই সেই জায়গাগুলা। ডু নট দিয়ে যদি কোনো বাক্য হয় সেক্ষেত্রে আমরা কেমনে করব? ডু নট, ডু নট থাকলে আমরা মনে রাখবো, ডু নট যদি কোনো প্যাসিভ অ্যাক্টিভে থাকে, ডু নট থাকলে আমরা সেখানে অবশ্যই লেট নট ব্যবহার করব। লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস ভার্বে কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বলছে ডোন্ট রাইট দ্য আর্টিকেল, আর্টিকেলটা লিখো না। আগে ছিল ডু দিয়ে, আর এখন করছি ডোন্ট দিয়ে। ডোন্ট রাইট দ্য আর্টিকেল, আর্টিকেলটা লিখো না। এটা অ্যাক্টিভের একটা বাক্য। প্যাসিভের বাক্যটা কি হবে? এই ডু নট থাকলে লেট নট হবে। ডু নট থাকলে কি হয় বলেন? লেট নট হয়। তো বলছে লেট নট দ্য আর্টিকেল বি রিটেন, লেট নট দ্য আর্টিকেল বি রিটেন, আর্টিকেলটি লেখা না হোক। আর্টিকেলটি লিখো না, আর আর্টিকেলটি লেখা না হোক। ভাববাচ্য, যারা বাংলা ক্লাস করেছেন বাংলা ব্যাকরণে, এই যে বাচ্য কিন্তু ওখানে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ভাববাচ্যটা কেমন আছে, কেমন হয় সবার মনে আছে তো? আপনার বাসায় একজন গেস্ট এসেছে, আপনি আইডিয়া করতে পারতেছেন না যে আপনার চেয়ে বয়সে বড় না ছোট না সমবয়সী। আপনি করে বলবেন না তুমি করে বলবেন না তুই করে বলবেন, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। তখন আপনি তাকে বলবেন কখন আসা হয়েছে, ভাত কি খাওয়া হয়েছে, বাড়ির সবাই কেমন আছে, কখন যাওয়া হবে। এগুলা কিন্তু ভাব বাচ্চে বলা হয়। বাংলা ব্যাকরণের ক্লাস আমি মাঝে মাঝে নেই অন্যান্য ব্যাচে। তো যাই হোক, এখানে বলছে যে লেট নট দ্য আর্টিকেল বি রিটেন, আর্টিকেলটি লেখা না হোক। ডোন্ট প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, ডোন্ট কি লিখছি দেখেন সেকেন্ড বাক্য, ডু নট প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করো না। তাহলে লেট নট আসবে, লেট নট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড, লেট নট। তো মনে রাখতে হবে ডু নট দিয়ে শুরু হওয়া কোনো সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে লেট নট দিয়ে শুরু করতে হয়। ডু নট দিয়ে কোনো বাক্য শুরু হলে প্যাসিভের ক্ষেত্রে লেট নট দিতে হবে। সেন্টেন্সে লেট দিয়ে শুরু হলে এবং এরপর পার্সোনাল অবজেক্ট যেমন মি, আস, হিম, হার, ইউ, দেম থাকলে কি হয়? সেন্টেন্সে এখানে দেখেন লেট মি রাইট দ্য আর্টিকেল, লেট দ্য আর্টিকেল বি রিটেন বাই মি, এই মি থাকলে কিন্তু মিটা বসে যায়। কি বলছে এখানে, জায়গাটা একটু পড়ি। সেন্টেন্সে লেট দিয়ে শুরু হলে এরপর পার্সোনাল অবজেক্ট যেমন মি, আস, হিম, হার, ইউ থাকলে এই লেট হবে, অবজেক্টের সাবজেক্ট হবে, বি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর ওই পার্সোনাল অবজেক্টটা বসে যাবে। পার্সোনাল অবজেক্ট যেমন বলছে let me write the article, let me write the article, let the article be written, let the article be written, let him write the letter, তাকে চিঠিখানা লিখতে দাও, let the letter be written by him, let the lit let the read sorry let the letter be written by him, তাকে বা তার দ্বারা চিঠিখানা লিখতে দেওয়া হোক। নেভার দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় নেভার, তখন লেট নট দিতে হয়। কি দিতে হয়? লেট নট। আমরা একটা বাক্য দেখি, নেভার ডিসিভ এনিওয়ান, ডিসিভ শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? নেভার ডিসিভ এনিওয়ান। প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে, ইউ হ্যাভ টু মেমোরাইজ আ লট অফ ভোকাবুলারি। বলছে নেভার ডিসিভ এনিওয়ান, কখনো কারো সাথে প্রতারণা করো না। ডিসিভ মানে প্রতারণা। তো বলছে এই নেভারের কারণে এখানে লেট নট হবে, লেট নট এনিওয়ান ইভার বি ডিসিভড, ডিসিভড, লেট নট এনিওয়ান ইভার বি। এই দেখেন লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট, এরপর এই নতুন একটা জিনিস দেখাচ্ছে, ইভার বি দিতে হয়। নেভার দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস ইভার বি প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল ফর্ম। নেভার ডিসিভ এনিওয়ান, লেট নট এনিওয়ান ইভার বি ডিসিভড, কখনো কারোর সাথে প্রতারণা করা না হোক, কখনো কারোর সাথে প্রতারণা করা না হোক বা হোক। নেভার গো দেয়ার, আপনাকে আমি এখানে কাউকে বলছি যে নেভার গো দেয়ার, সেখানে যেও না, সেখানে যাবেন না।
এটার প্যাসিভ কি হবে? লেট নট দেয়ার, লেট নট দেয়ার ইভার বি গন, লেট নট দেয়ার ইভার বি গন, সেখানে না যাওয়া হোক, সেখানে না যাওয়া হোক। তো এই ধরনের স্ট্রাকচার আমরা প্রতিদিন, আমি বলেছিলাম ভয়েস চেঞ্জ একদিন বা 2 দিনে শেষ হবে না, ভয়েস চেঞ্জের ক্লাসটা অনেক লেংদি হয়। আমি যতটুকু বুঝাচ্ছি আপনারা কি একটু হলেও বুঝতে পারছেন? এখানে যারা একেবারে নিউ লার্নার, আমরা অনেকেই জয়েন করেছেন আজকে ক্লাসটিতে। অনেক ধন্যবাদ পজিটিভ কিছু বলার জন্য। আসলে এইভাবে প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিসের শিটটা আমি দেখিয়েছি, এখান থেকে আপনারা করতে থাকবেন। বলছে লেট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বস পার্টিসিপল প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট, এটা দিয়ে একটু শিখাই, তারপর আমি পার্সোনাল ওয়ান টু ওয়ান সেশনে চলে যাব। সেন্টেন্সের মেইন ভার্ব দিয়ে শুরু হলে, মেইন ভার্ব কেমন? গিভ মি আ পেন্সিল, আমি একটু সঠিক প্রোনাউন্সিয়েশনটা করলাম, আমরা পেন্সিল বলি তাই না, গিভ মি এ পেন্সিল। কিন্তু আমি প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা যখন নিব তখন এটা বুঝতে পারবেন যে আপনি যদি আমেরিকাতে যাওয়ার সুযোগ হয়, এখানে যারা প্রবাসীরা ক্লাস করছেন আমেরিকা থেকে, ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে অনেকেই রয়েছেন, কানাডা থেকে ক্লাস করছেন, তো তারা দেখবেন নেটিভ স্পিকাররা কখনো পেন্সিল বলেন, এটা তো আমাদের বাঙালিয়ানা একটা উচ্চারণ, পেন্সিল, এটা বলতে হবে ফেনসল, ফেনসল। এই পিটাকে ফ বলতে হবে, পিটাকে ফ বলতে হবে। প্লিজ গিভ মি আ ফেনসল, প্লিজ গিভ মি আ ফেনসল, প্লিজ গিভ মি আ ফেনসল। এটা যত দ্রুত বলবেন, সবাই মনে রাখবো এই ইংরেজি ভাষাটা, এটা হচ্ছে একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, FIRST, ফার্স্ট না কিন্তু ফাস্ট, FAST মনে রাখবো আমরা, FAST ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে দ্রুত। আমরা ইংরেজদের কথা বুঝতে পারি না, এর একটা বড় কারণ হচ্ছে তারা দ্রুত বলে চলে যায়। আরেকটা কারণ হচ্ছে আমেরিকা থেকে যারা ক্লাস করে পার্সোনাল ব্যাচে, তারা বলে ওদের দেশীয় যারা নেটিভ স্পিকার, তারা হচ্ছে খুব শর্ট ফর্ম ব্যবহার করে, খুব শর্ট ফর্ম। আমরা অনেক সময় সময় জানতে চাইলে বলি যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর অস, বা হোয়াট টাইম ইজ ইট নাও। কিন্তু নেটিভ স্পিকাররা কি বলে? ওরা খুব সংক্ষেপে বলে টাইম প্লিজ, টাইম প্লিজ। এবং গ্রামেটিক্যালও বিষয় দেখবেন, বাংলা ভাষায় আমরা যারা বাঙালি মানুষ, আমরা অনেক সময় কিন্তু বাংলাটাকে সঠিক গ্রামার ব্যবহার করে না বলে আমরা ভার্ব বাদ দিয়ে, অবজেক্ট বা সাবজেক্ট বাদ দিয়ে আমাদের মতো করে বলি। ওরাও কিন্তু অনেক সময় ভার্বটা বাদ দিয়ে বলে ফেলে। তো ওই অ্যাকসেন্ট গুলো আমাদেরকে ধরতে হবে। তো এখানে উচ্চারণের একটা অ্যাকসেন্ট হচ্ছে পেন্সিল না বলে গিভ মি আ পেন্সিল। এটা আমি ইসের উপরে ক্লাস নিব, তখন দেখতে পারবেন। পি কে ফ বলতে হবে। ওই যে টাং টুইস্টার পড়িয়েছিলাম না, ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স, এটা আরো দ্রুত বলেন, ফিটার ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইফার্স। দেখবেন ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, যখন আন্তর্জাতিক খেলাগুলো হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, ধারাবর্ষ দেয় যখন, ঠিক যেভাবে বলে ওইটা শোনার প্র্যাকটিস করবেন, ইউটিউবে সার্চ দিবেন, যার যার ফোনে চলে আসবে এখন। তো এইভাবে কিন্তু দ্রুত বলা শিখতে হবে, এবং কেউ দ্রুত বলছে তাদেরকে শুনে আমাদের বোঝা শিখতে হবে, বুঝতে হবে। যারা এখানে ফ্রিল্যান্সিং করেন, অনেকে ফোন দিয়ে বলে যে ভাইয়া, স্যার, আমাকে আমার এক কাস্টমার কল দিবে, আমার যিনি আমার ইয়ে কল দিবে, তো আমাকে একটু ই করে দেন, আহ, আমার বায়ার আমাকে কল দিচ্ছে, আমাকে একটু এটা শুনে আপনি আমাকে বলে দেন। তখন অনেকে গভীর রাতেও ফোন দেয় কানাডা থেকে, অনেক যে বলে যে কল ট্রান্সফার করে দেয়। আসলে এটা নিজে বোঝা শিখতে হবে, সে কি বলছে, তাদের অ্যাকসেন্টটা আমাদেরকে ধরা শিখতে হবে। তো এই অ্যাকসেন্টটা আমরা শিখবো আস্তে আস্তে। লেট আ পেন্সিল, লেট আ পেন্সিল বি গিভেন ফর মি, গিভ মি অ্যান ইরেজার, লেট অ্যান ইরেজার বি গিভেন ফর মি। বলছে লেট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট। এই যে দেখেন, এই যে সেন্টেন্সে মেইন ভার্ব দিয়ে শুরু হলে গিভ, গিভ মি এ পেন্সিল, আমাকে একটা পেন্সিল দাও, এই গিভটা হচ্ছে মেইন ভার্ব। এখানে কিন্তু কোনো অ্যামিজার অক্সিলারি ভার্ব ব্যবহার করিনি, তাই বলা হচ্ছে সেন্টেন্সে মেইন ভার্ব দিয়ে শুরু হলে এবং এরপর পার্সোনাল অবজেক্ট, যেমন মি, আস, হিম, এই যে গিভ মি পার্সোনাল অবজেক্ট বলে, এগুলা থাকলে কিভাবে হবে? লেট প্লাস সেই ডিরেক্ট অবজেক্ট, এই যে লেট এ পেন্সিল, এটা হচ্ছে পেন্সিলটা অবজেক্ট, লেট এ পেন্সিল, এরপর বি, তারপর ভার্বের V3 ফর্ম, তারপর হচ্ছে ফর, তারপর পার্সোনাল অবজেক্ট। এগুলা প্র্যাকটিস করলে আপনাদের কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার হয়ে যাবে। গিভ মি আ পেন্সিল, লেট আ পেন্সিল বি গিভেন ফর মি, গিভ মি অ্যান ইরেজার, লেট অ্যান ইরেজার বি গিভেন ফর মি। তো এখানে আরো অনেকগুলো রুল রয়েছে, আমি আগামী ক্লাসে এই রুলগুলো আপনাদেরকে দিয়ে একটু কমপ্লিট করাবো। তো এখন আমি যে রুলগুলো আপনাদেরকে শিখিয়েছি,
আমি একটু আপনাদের কাছে আসবো, আনমিউট করব, কিন্তু আমার একটা ছোট্ট কথা থাকবে, সবাই আনমিউট করবেন না। আমি যার নাম বলবো সেই কেবল আনমিউট করবেন। আর কথা বলতে চাইলে তখন বলবেন, কথা না বলতে চাইলে আনমিউট করার দরকার নেই। সবাই কথা বললে কিন্তু আনমিউট করলে ক্লাসটা খুবই নয়েজি হয়ে যাবে। দেখি এখানে কে কে রয়েছেন একটু। আর আপনার পার্সোনাল আছে কারা ক্লাস করে? পার্সোনাল ব্যাচে যারা পার্সোনাল শিখতে চায় তারা ক্লাস করে, স্পোকেন শিখাই। তারপরে বেসিকে যারা খুবই দুর্বল থাকে, তারপর প্রবাসী প্রবাসী যারা রয়েছেন তারা ক্লাস করে। অফলাইনে যাদের শেখার সুযোগ নাই তারা ক্লাস করে। আচ্ছা, এখানে দেখি কে কে রয়েছেন। দীপঙ্কর সাহা ফ্রম ইন্ডিয়া, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। অন্যরা একটু মিউট ইয়েস করে। স্যার। আচ্ছা, এখানে আপনাকে সরাসরি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে বলি, তারপর টেন্সের বাহিরে। আমি ভাত রান্না করিতেছিলাম, আই ওয়াজ, বলেন। আই ওয়াজ কুকিং রাইস। আর আমার দ্বারা ভাত রান্না করা হচ্ছিল, রাইস। দেখছেন কি অবস্থা, কত বাজে সাউন্ড চলে আসে। একটা বড় সমস্যা যখন আনমিউট করা হয়। ফারজানা হক, প্লিজ আপনি একটু আনমিউট করুন। ফারজানা হক। আচ্ছা, যাই হোক, তারপর বলছি আমি গাড়িটি চালাচ্ছিলাম, আই ওয়াজ ড্রাইভিং কার। আই ওয়াজ ড্রাইভিং দা কার, গাড়িটি বলেছি। আর গাড়িটি আমার দ্বারা চালানো হচ্ছিল, আই ওয়াজ বিং ড্রিভেন দ্য কার। নো নো, দ্য কার ওয়াজ বিং ড্রিভেন বাই মি, দ্য কার ওয়াজ বিং ড্রিভেন বাই মি। আমি কাজটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। কাজটি আমার দ্বারা করা হচ্ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। আমি তরকারি রান্না করেছি, আই হ্যাভ কুকড ভেজিটেবল। আই হ্যাভ কুকড কারি, কারি মানে তরকারি, তরকারি আমার দ্বারা রান্না করা হয়েছে। কারি কারি টেন্সটা খেয়াল হ্যাজ। করতে হবে, কারি হ্যাজ দেওয়া যাবে না, কারি হ্যাজ বিন কুকড বাই মি, কারি হ্যাজ বিন কুকড বাই মি। ইঞ্জিনিয়ার শরীফ হোসাইন, প্লিজ ভাই একটু আনমিউট করবেন। আমি একটি বই লিখিতেছি, আমি একটি বই লিখিতেছি, আই অ্যাম, আই আই এম রাইটিং আ লেটার। আমার দ্বারা একটা বই লেখা হচ্ছে, বুক আ বুক, রাইটিং এ বাই মি। বুক, এ বুক ইজ বিং রিটেন বাই মি, এ বুক ইজ বিং, বুক ইজ রিটেন বাই মি। রিটেন বাই মি, বিং দিতে হবে। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আর আই এম আমার ইটিং রাইস, রাইস। আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, রাইস ইজ রাইস ইজ রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই ইটেন মি। বাই মি, আমার দ্বারা এক্স্যাক্টলি। ভাত খাওয়া হচ্ছে। যদি বলা হয় আমি একটি মোবাইল কিনছি, আই অ্যাম বাইং আ মোবাইল, আই এম বাইং আ মোবাইল। প্যাসিভটা কি হবে, আ মোবাইল ইজ বিং, আ মোবাইল ফোন ইজ বিং বাই ইজ বিং bought বট, by me. ইজ বিং বট। Bought. Bought. যদি বলা হয় আমি লিখবো, আই উইল, আমি I লিখবো, will I will write. আই উইল রাইট। আর আমার দ্বারা লেখা হবে, বা আমার দ্বারা একটা কবিতা, আমার দ্বারা একটা কবিতা লেখা হবে, আ পোয়েম, A poem will written. উইল বি দিতে হবে। হ্যাঁ, আমি Will be আমি written. ফেসবুক ব্যবহার করব, আই উইল ইউজ, I will ইউজ, I will do Facebook. আই উইল ইউজ ফেসবুক, আই উইল ইউজ, I will ইউজ। use Facebook. আর আমার দ্বারা ফেসবুক ব্যবহার করা হবে, Facebook is used by me. নো, ফেসবুক উইল বি ইউজড। এটা টেন্সটা খেয়াল করতে হবে, হ্যাঁ টেন্সটা খেয়াল করে কথা বলতে হবে। গোলাম কিবরিয়া, প্লিজ। আচ্ছা, আমি একটা ব্যবসা শুরু করব, ক্যান ইউ হেয়ার মি? গোলাম কিবরিয়া, Will be start a business. ইয়েস, আই উইল ওপেন আ বিজনেস। আর আমার দ্বারা একটা ব্যবসা শুরু করা হবে, হুম পারবো, আ বিজনেস উইল বি স্টার্টেড
বাই মি। This will be started by me. আমি এগুলো বুঝিয়েছি কিভাবে সাবজেক্ট থেকে অবজেক্ট করতে হয়, অবজেক্ট থেকে কিভাবে সাবজেক্ট করতে হয়। অপসরা, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আচ্ছা, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এটারই কি হবে? The passive. হ্যাঁ প্যাসিভ, সব প্যাসিভ, নো অ্যাক্টিভ। Rice eaten by me. আই প্লেড ফুটবল, প্যাসিভ কি হবে? Football. Football was played by me. বাই মি। যদি বলা হয় ফুটবল জনপ্রিয় খেলা ছিল, Football was a famous game. পপুলার গেম বা ফেমাস গেম। আমি একটা কম্পিউটার কিনেছিলাম, I have bought a computer. আই বট এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনেছিলাম, পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, আমার দ্বারা একটা কম্পিউটার কেনা হয়েছিল, A computer was bought by. কম্পিউটারটি ভালো ছিল। The computer was good. আচ্ছা, সে একটি বই প্রকাশ করেছিল, He published a book. একটা গাড়ি বিক্রয় করা হয়েছিল, A car was sold. তাদেরকে হত্যা করা হয়েছিল, He was murdered. দে ওয়ার কিল্ড, দে ওয়ার কিল্ড, তাদেরকে হত্যা করা হয়নি। They weren't killed. সে একটা গল্প বলেছিল, She told a story. একটা গল্প বলা হয়েছিল, A story was told. গল্পটি অনেক মজার ছিল। The story was very enjoyable. ইন্টারেস্টিং অথবা এনজয়েবল। আচ্ছা, আমি অনুরোধ করেছিলাম, আই রিকোয়েস্টেড, আমি অনুরোধ করি, আমাকে অনুরোধ করা হয়, I am requested. আমাকে কাজটি করার জন্য অনুরোধ করা হয়, I am requested to do the work. আমি তাকে আসতে বলি, I tell him to come. তাকে আসতে বলা হয়, He is told to come. আমি তাকে ঘুমাতে বলি, I tell him to sleep. তাকে ঘুমাতে বলা হয়, He is told to sleep. আমি ফুটবল খেলি, I play football. আমার দ্বারা ফুটবল খেলা হয়, Football is played by me. ফুটবল ইজ প্লেড বাই মি। অনেক ধন্যবাদ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস নাসরিন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন কুইকলি, টাইম ইজ ভেরি শর্ট। আমি একটি বই লিখি, শুনতে পাচ্ছেন? জান্নাতুল ফেরদৌস নাসরিন, প্লিজ। জেরিন আক্তার ঝুমা, কি হলো আপনারা ক্লাসে থাকেন না? বলেন। আমি তো অনেকক্ষণ ধরে বলছি। আমি একটি বই লিখি, I writing a book. দেখছেন কত দুর্বলতা আমাদের, আই রাইটিং এ বুক। এটা দেখেন, লজ্জা করবেন না, শুনবেন ভালো করে, কথা শিখবেন, বুঝবেন, কথা বলবেন, মুখ খুলতে হবে। আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বলেছি, আমি একটি বই লিখি, বললেন আই রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। আমাদের টেন্সে কত দুর্বলতা, টেন্সে আমরা কত দুর্বল, দেখেছেন? এই বিষয়গুলো যদি এখনই কাটানো না যায়, সামনে অন্ধকার, আমি স্পষ্ট বলে দিলাম। এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে। এই ব্যাচে আমি যেভাবে বেসিকটা শিখাই, আপনারা এখানে হয়তো অন্য কেউ অন্য কোনো ব্যাচে ক্লাস করে এসেছেন কিনা আমি জানি না, অন্য দুই এক জায়গায় ভর্তি হবেন, যাচাই করবেন। কি বললাম? বেসিকটা, শুধু বেসিক না, যতটা পরিশ্রম করে পড়াই, যতটুক আমি জানি, আমি জানানোর চেষ্টা করি। তো এর পরেও যদি কেউ না শিখতে পারেন, যদি কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে, আমি বলবো আপনি গোপন করবেন না, লজ্জা করবেন না। আমি একটা ক্লাসে বলেছিলাম, জীবনে তিনটা জায়গায় কখনো লজ্জা করতে নেই: খাওয়ার টেবিলে বসে ভাত খাওয়ার সময়, ডাক্তারের কাছে গিয়ে রোগের বর্ণনা দেওয়ার সময়, আর টিচারের কাছ থেকে পড়াটা বুঝে নেওয়ার সময়। আমার হোয়াটসঅ্যাপে আপনারা অনেকেই নক দিবেন, বলবেন যে স্যার আমি এই টেন্স বুঝি না, ভয়েস চেঞ্জ বুঝি না, টেন্সের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি, সব ব্যাচেই টেন্সের উপরে এবং প্রত্যেকদিন থাকে, আপনাদেরও থাকবে এরপরে থেকে। আজকে তো ভয়েসটা নিলাম, আগামী ক্লাসে ভয়েস শেষ করবো, এরপর আমি আবার টেন্সে ফিরে আসবো। এই দুর্বলতাগুলো কখন ধরা পড়ে জানেন? এই যে যখন অন টু ওয়ান কথা বলি, তখন ধরা পড়ে। খুব সিম্পল একটা বাক্য বলেছি, শেষের দিকে এসে মনটা কিভাবে খারাপ হয়ে যায় দেখেন। আমি একটা চিঠি লিখি না, কি বলেছি? আমি একটা বই লিখি, খুব সহজ একটা বাক্য।
প্রাইমারি লেভেলের ছেলেমেয়েরাও কিন্তু এখন এটা পারে, 3, 2, 1। তো আমাদেরকে টেন্স শিখতে হবে। টেন্সটা শিখবেন সবাই ভালো করে। আর সোহাগ স্যারের যে বইটা আপনারা পড়ে দেখবেন, যারা নিয়েছেন, বই পড়েও শেখা যায় না যদি আপনার নিজের আগ্রহ না থাকে। খাতায় লিখবেন, আমি যে কথা বলছি কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ইনডেফিনিট কি হয়, আমি কথা বলি। পারফেক্ট কি হয়, আমি কথা বলেছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, আমি কথা বলিতেছি। একটা বিষয় একটু দেখেন, আই গো কি লিখলাম, আই গো আমি যাই। এখানে আমি কোনো অবজেক্ট দিব না, কন্টিনিউয়াস কি হবে, আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং, GOING। এইখান থেকে আপনি স্ট্রাকচার বানাতে পারেন। কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজার বসে, মূল ভার্বের সঙ্গে আইএনজি বসে, আই অ্যাম গোয়িং। পারফেক্টে কি হবে, আই হ্যাভ গন, VE, আই হ্যাভ GONE, আই হ্যাভ গন। পৃথিবীর সব পারফেক্ট একই নিয়মে হবে প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের V3। আই গো, আই অ্যাম গোয়িং, আই হ্যাভ গন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, সময়ের উল্লেখ করতে হবে। এইভাবে যদি ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে টেন্স শেখা যায়, শুধু স্ট্রাকচার দিয়ে কিছুই মনে রাখতে পারবেন না, আগে এক্সাম্পল মনে রাখতে হবে। তো যাই হোক, ক্লাসটা হয়তো আপনাদের ভালো লেগেছে। ভয়েস চেঞ্জের উপরে আগামীকালও ক্লাস থাকবে। আর যারা এই যে যেমন বেসিকে খুবই দুর্বল, দেখেন এত বড় ব্যাচের ভিতরে এখানে প্রায় 150 জন জয়েন করেছেন। তো এর ভিতরেও যারা আপনারা শিখতে না পারেন, আমার পার্সোনাল ব্যাচ প্রত্যেক মাসের 10-12 তারিখের ভিতরে আমি ভর্তিটা কমপ্লিট করে থাকি। 4-5 জনের ছোট ছোট ব্যাচ থাকে। সেখানে যদি বেসিক আপনি টেন্স, আপনি লেটার, অ্যালফাবেট, মডেল থেকে শুরু করতে চান, তো আমার এই নাম্বারটা একটু নিয়ে রাখবেন। আর শুধু ভর্তির জন্য না, যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারবেন। বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন, প্রবাসী থেকে ক্লাস করছেন, আমার এই নাম্বারটা একটু নিয়ে রাখবেন। কোনো সমস্যা হলে, বা আমি দেখেন কতটা পরিশ্রম করে বুঝাই, বা আমি কতটা পরিশ্রম করি, সেটা আপনারা ক্লাসের মাধ্যমে হয়তো বুঝতে পারেন। আর শেষে যে 1-to-1 সেশন করি, আমার স্পোকেনের যে ব্যাচগুলা পার্সোনাল, প্রত্যেক দিন 1.5 ঘন্টা করে ক্লাস থাকে, এবং সেখানে গ্রামার প্লাস পাশাপাশি এইগুলো আলোচনা করা হয়, এবং স্পোকেন আপনাকে দিয়ে কথা বলানো হয়। তো এই নাম্বারটা নিবেন, স্যারের বইও দরকার হলে এখানে বলবেন। সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান।